শেহবাজের হুঙ্কার দেয়া কথায় পুরো মহল স্তব্ধ হয়ে যায়। কেউ তার দিকে সরাসরি তাকানোরও সাহস করে না। সকলের মতো সাহেলা বানুরও একই দশা। শেহবাজ ক্রোধ দমন করে মহল ছেড়ে বেরিয়ে যায়। তার ভারী পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই কখন নিস্তব্ধতার গহ্বরে হারিয়ে যায়, যেন পুরো পরিবেশ শীতল হয়ে এক নিঃশ্বাসে থমকে দাঁড়িয়েছে। ভেতরে শুধু শোনা যায় দম নেয়ার ভীতি সন্ত্রস্ত আওয়াজ। কিছুক্ষণ পর কক্ষের ভারী দরজা খোলার শব্দে জবার অন্তরাত্মা কেঁপে ওঠে। আলেয়া বানু তার স্বাভাবিক ধীর অথচ দৃঢ় পদক্ষেপে ভেতরে প্রবেশ করেন, হাতে একটি খাবারের প্লেট। জবার না খেয়ে থাকার খবর পেয়ে তার বিবেক অনুতাপের ভারে নত হয়েছে, আর তাই তিনি নিজেই খাবার নিয়ে এসেছেন। জবাকে কোণে গুটিয়ে নির্ভীক কাঠামোর মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাছে গিয়ে কড়া অথচ স্নেহমাখা কণ্ঠে বলেন, তুমি এখানে এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? আলিয়া বানুর কণ্ঠে প্রশ্ন জাগলেও জবা নিশ্চুপ, যেন ভয় আর সংকোচের ভারে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। আলিয়া বানু নিজে তার হাত ধরে সস্নেহে পালঙ্কে বসিয়ে দেন। খাবারের পেটটি সামনে রেখে মৃদু অথচ দৃঢ় সুরে বলেন, খেয়ে নাও, আর কখনো না খেয়ে থাকবে না। মনে রেখো, তুমি এ বাড়ির বড় বউ হওয়ার সাথে সাথে জমিদার গেনিও। তাই এখন থেকেই নিজের অধিকার বুঝে নিতে শেখো। জবা প্লেটের দিকে তাকিয়ে থাকে। না খেয়ে থাকার কষ্টে তার ক্ষুধা চরমে পৌঁছেছে, কিন্তু যখন প্লেট ধরার চেষ্টা করে হাতে প্রচণ্ড ব্যথার তীক্ষ্ণ স্রোত তার শরীর বেয়ে যায়। আঙুলের লাল ফোলা দাগগুলো তাকে যন্ত্রণা আর ক্লান্তির বেড়াজালে জড়িয়ে রাখে। ব্যথা চেপে কিছু না বলে সে প্লেট থেকে হাত সরিয়ে নেয়। আলেয়া বানুর গভীর দৃষ্টিতে সবকিছু ধরা পড়ে। তার চোখে তখন মায়ের মতো কোমল মমতার ছায়া। তিনি কোনো কথা না বলে নিজেই প্লেট হাতে তুলে জবাকে খাইয়ে দিতে থাকেন। প্রথম গ্রাস মুখে তোলার সঙ্গে সঙ্গে জবার চোখের কোণে জমে থাকা জল ছলকে পড়ে। এই স্পর্শ, এই স্নেহ তাকে তার মায়ের কথা মনে করিয়ে দেয়। জবা কান্না চেপে রাখতে চায়, কিন্তু জল গাল বেয়ে ঝরে পড়ে। আলেয়া বানু তীক্ষ্ণ অথচ স্নেহময় কণ্ঠে বলে ওঠেন, কান্না না করে তাড়াতাড়ি খেও না। তোমাকে খাওয়ানো ছাড়া আমার অনেক কাজ আছে। জবা কিছু বলে না। তার দৃষ্টি স্থির হয়ে থাকে আলেয়া বানুর মুখের দিকে, যেন সে তার মায়ের পরিচিত স্নেহমাখা ধমক শুনছে। সবশেষে খাবার খাইয়ে দিয়ে আলেয়া বানু প্লেট হাতে দরজার দিকে এগিয়ে যেতে যেতে থেমে বলেন, এই দুনিয়া বড় নির্মম মেয়ে, আর এই জমিদার বাড়ি হলো এক ভয়ঙ্কর রঙ্গমঞ্চ। যদি তুমি নরম হয়ে থাকো, তবে তোমার চারপাশের সবাই তোমায় পদদলিত করবে। শক্ত হও। কথাগুলো বলেই আলেয়া বানু কক্ষ ত্যাগ করেন। আর জবা অবুঝের ন্যায় চেয়ে থাকে তার পদচারণের পানে। গোধূলির আবেশ ধীরে ধীরে মিলিয়ে গেছে। দূর আকাশে সন্ধ্যার লালচে আভা মিশে অদৃশ্য হয়ে গেছে রাতের অন্ধকারে। ধরণী জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। মাঝে মাঝে কোনো পাখির ক্ষীণ ডাকা, আর দূরে কোথাও শেয়ালের হুক্কা হুয়া ডাকা ছাড়া আর চারপাশে যেন প্রাণের কোনো অস্তিত্ব নেই। জুনায়েদ মহলের প্রশস্ত বারান্দায় উদ্ভ্রান্তের মতো পায়চারি করছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আজ সারাদিন ধরে একবারের জন্যও রুকায়ার দেখা পায়নি সে। সকালে তাকে শেষবার দেখা গেলেও তারপর থেকে রুকায়া যেন এক অদৃশ্য দেয়ালের আড়ালে সরে গেছে। জুনায়েদ নিজের অস্থির মনে বলে ওঠে, আমার থেকে পালাতে চাও রোকাইয়া? আমি তো সেটা হতে দেব না। এক অদম্য আকাঙ্ক্ষায় তাড়িত হয়ে সে নিজ কক্ষ থেকে বেরিয়ে কারো উপস্থিতি বা দৃষ্টি অপেক্ষা করেই রুকাইয়ার কক্ষের সামনে এসে দাঁড়ায়। দ্বিধা না করে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে দরজা খুলে যায়। রুকাইয়ার মুখ ভেসে ওঠে সামনে। তবে জুনায়েদকে দেখে রুকাইয়ার চোখে ভয়ের আভা। সে দ্রুত দরজা বন্ধ করতে উদ্যত হয়, কিন্তু তার আগে জুনায়েদ দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে। রুকাইয়া প্রতিবাদ করতে চিৎকার দিয়ে ওঠার চেষ্টা করতেই মুহূর্তের ভেতর জুনায়েদ তার কোমর শক্ত বাহু বন্ধনে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে বলে, কি ভেবেছ তুমি চাইলেই আমার থেকে দূরে থাকতে পারবে? রুকাইয়া ছটফট করতে থাকে জুনায়েদের বাহু বন্ধন থেকে নিজেকে ছোটাতে, কিন্তু কোনো মতেই সে সফল হয় না। ফলশ্রুতিতে ক্লান্ত হয়ে শান্ত হয়ে যায় সে। তখনই জুনায়েদ তার মুখ থেকে নিজের হাত সরিয়ে নিয়ে রুকাইয়ার এলোমেলো হয়ে যাওয়া কেশগুচ্ছ সন্তর্পণে কর্ণের গোড়ায় গুজে দিতে দিতে বলে ওঠে, কেন জ্বালাচ্ছিস আমায়? আর কত অপেক্ষা করবি আমায়? একবার এই নয়নের পানে চেয়ে দেখ, সেখানে তোর জন্য আকাশ পরিমাণ ভালোবাসা লুকায়িত আছে। কথাগুলো বলেই জুনায়েদ নিজের কপাল রুকাইয়ার কপালের সহিত ঠেকায়। রুকাইয়া এহেন স্পর্শে কেঁপে ওঠে। সরে যেতে চাইতেই জুনায়েদ ফিসফিসিয়ে বলে ওঠে, মেরে ফেলতে চাস আমায়? তবে মেরে ফেল, উফ টুকু করবো না। শুধু এভাবে আমার থেকে লুকাস না দয়া করে। তুই তো এমন ছিলি না। তবে এখন কেন অপেক্ষা করছিস আমায়?
জুনায়েদের প্রশ্নে রুকাইয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভাইজান হয়ে থাকুন, তবে ওয়াদা করছি নিজেকে লুকোবো না আর। রুকাইয়ের কথায় মুহূর্তেই জুনায়েদের মুখ কঠিন হয়ে ওঠে। ক্রোধ এবং হতাশায় সে তাকে নিজের থেকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার কণ্ঠ এবার গভীর এবং তীব্র হয়ে বলে ওঠে, ভাইজান, যাকে নিজের অর্ধাঙ্গিনী স্থান দিয়েছি তার ভাইজান কি করে হয়? কথাগুলো বলে জুনায়েদ কক্ষ থেকে তপ্ত ক্রোধের পদচারণায় বেরিয়ে যায়। তার ভারী পদক্ষেপের শব্দ মিলিয়ে যেতেই রুকাইয়া অসহায়ভাবে পালঙ্কে ধপ করে বসে পড়ে। তার দৃষ্টির সীমানা আটকে থাকে দরজার দিকে, যেখানে কিছুক্ষণ আগেও জুনায়েদ দাঁড়িয়েছিল। রুকাইয়া নিজের ব্যথাতুর আপন মনে ফিসফিসিয়ে বলে, ও জুনায়েদ ভাইজান, আমি জানি না পাওয়ার বেদনাটা কতটা ভয়াবহ। কারণ সেই একই অনলে যে ধুকে ধুকে পড়ছে আমি, যার স্থান নিজের সর্বস্ব জুড়ে ছিল, তাকে কি করে ভুলে যাই এত সহজে? কি করে আপন করি আপনাকে? জানেন তো, দুনিয়াটা বড়ই অদ্ভুত। আমরা যাকে পাই তাকে চাই না, অথচ যাকে চাই তাকে পাই না। সময় বয়ে যায়। জমিদার মহলের প্রতিটি কোণে যেন রাতের নিস্তব্ধতা ক্রমশ গাঢ় হয়ে আসে। সমস্ত প্রাণী গভীর ঘুমে নিমজ্জিত। ব্যতিক্রম ঘটেনি জবার ক্ষেত্রেও। সে জানে নিজ স্বামীর অনুপস্থিতিতে তার জন্য অপেক্ষা করা একজন আদর্শবান স্ত্রীর কর্তব্য। কিন্তু কি করবে সে? সে যে রক্ত মাংসে গড়া এক অবলা নারী। নিদ্রাদের সাথে যুদ্ধ করার এত জোর কি তার আছে? তাই তো তাদের কাছে পরাজয় স্বীকার করে পাড়ি জমিয়েছে তাদের রাজ্যে। ধরণী ডুবে গেছে ঘন কালো অন্ধকারে। পূর্ণিমার আলো আকাশে ছড়িয়ে থাকলেও গভীর অরণ্যের গাছপালায় ঘন ছায়া সেই আলোকরেখা ছিন্ন করে ফেলেছে। রাতের নীরবতা এতটাই গভীর যে মনে হয় প্রকৃতি নিজেই শ্বাসরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই থমথমে পরিবেশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আসে এক বিভীষিকাময় দৃশ্য। মাটিতে পড়ে আছে অচেতন একটি মেয়ে। তার শরীর মাটি, ধুলো আর শুকিয়ে যাওয়া রক্তে মলিন। তার পাশেই পড়ে আছে একটি রক্তমাখা ঘুঙুর। চারপাশে এক অদ্ভুত শীতলতা, যা মরণতুল্য ভয়ের অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। আর সেই ঘুঙুরটি তুলে নিয়ে পায়ে বাঁধে এক অদ্ভুত ছায়ামূর্তি। তার চুল এলোমেলো, চোখে পৈশাসিক উন্মাদনার ছাপ। তলোয়ার হাতে সে নাচতে শুরু করেছে, যেন মৃত্যুর সুরে বাঁধা এক পৈশাসিক নৃত্য। তার প্রতিটি পদক্ষেপে ঘুঙুরের আওয়াজ ছড়িয়ে পড়ছে। মাটি ফুঁড়ে যেন দহনময় আগুন জ্বলে উঠছে। তার বিকৃত হাসি অন্ধকারকে আরও দৃঢ় করে তোলে। আর চারপাশে জেগে ওঠে এক অতি প্রাকৃত কোলাহল। গাছে ঝুলে থাকা শুকনো পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে। ঝিঝি পোকার একটানা ডাক বদলে গেছে মানুষের করুণ আর্তনাদে। দূরে কোনো অচেনা প্রাণীর গর্জন, যা বন্য নয় বরং অন্য জগতের দানবিক কোনো আওয়াজ। অচেতন মেয়েটি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। প্রথমে অস্পষ্ট দেখতে পেলেও তলোয়ার হাতে নাচতে থাকা সেই ছায়ামূর্তির বীভৎস রূপ স্পষ্ট হতে শুরু করে তার নিভু নিভু আখিদয়ে। আতঙ্কে তার শরীর থরথর করে কাঁপতে থাকে। জড়সড় হয়ে সে ক্রন্দনরত কণ্ঠে এসে হাত জোর করে ফিসফিসিয়ে বলে, আমারে সাইরা দেন, আমি কিছু করি নাই, দয়া করেন। কিন্তু সেই রহস্যময় ছায়ামূর্তি থামে না। তার নাচ আরও তীব্র হয়ে ওঠে। ঘুঙুরের আওয়াজ যেন ধ্বংসের ঘণ্টাধ্বনি হয়ে প্রতিধ্বনিত হয়। হঠাৎ সে নাচ থামিয়ে মেয়েটির সামনে দাঁড়ায়। তলোয়ারের ধার নামিয়ে আনে তার মুখের কাছে। ছায়ামূর্তি আর বিকৃত মুখ নিয়ে মেয়েটির কান বরাবর এসে ফিসফিসিয়ে বলে। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে পড়ে। তার কণ্ঠ শুকিয়ে আসে, চোখ দিয়ে নীরবে পানি গড়াতে থাকে। আর সেই গভীর অরণ্য নিস্তব্ধ রাতের সাক্ষী হয়ে সে চেয়ে থাকে দুই আত্মার ধ্বংসের খেলায়। শেবাস ক্লান্তি আর গভীর অভিমুখে মহলে ফিরে এলো। পায়ের ছন্দ থামল মায়ের মলিন মুখের সামনে। আলেয়া বানুর মুখে এক অজানা দুশ্চিন্তার ছাপ। শেবাজের গম্ভীর কণ্ঠ ধ্বনিত হলো, আম্মি যান, আজও আব্বাজান মহলে ফেরেননি? পুত্রের তীক্ষ্ণ প্রশ্নে আলেয়া বানু থমকে গেলেন। নিজের অসহায়তা আড়াল করতে ধীরে বলে ওঠেন, পুত্র আমার, তুমি নিচে কক্ষে যাও। আমি নিদ্রাহীন, তাই পায়চারি করছি। চিন্তার কিছু নেই, আমি এক্ষুনি কক্ষে ফিরছি। মায়ের আশ্বাস মৃদু হলেও শেহবাজের তীক্ষ্ণ দৃষ্টি সব বুঝে নিল। নিজের পদচারণা দৃঢ় করল মহলের বাহিরের দিকে। তখনই আলেয়া বানুর উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসলো, শেহবাজ, কোথায় যাচ্ছ তুমি? শেহবাজ এক দৃষ্টিতে মায়ের চোখে চোখ রেখে প্রত্যুত্তর করে। যেখানে আব্বাজান আছেন সেখানেই। শেহবাজের জবাবে আলেয়া বানু আতঙ্কিত হয়ে বলেন,
না শেহবাজ, তুমি এই পাপের সীমানায় পা রাখবে না। আলোচনার এই উত্তল মুহূর্তে মহলের প্রধান দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ ঘটে নওয়াজ মির্জা ও শওকত মির্জার। নওয়াজ মির্জা মদের নেশায় এতটাই বেহুশ যে নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটুকু নেই। ফলশ্রুতিতে শওকত মির্জা তাকে ধরে কোনো মতে টেনে আনছেন। পিতার এহেন অবস্থা দেখে শেহবাজের মুখ কঠিন ও হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে সে পিতার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়। ঠিক তখনই মহলে প্রবেশ ঘটে জুনায়েদের। রক্তের দাগে ভেজা পোশাক তাকে মুহূর্তেই সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু করে তোলে। আলিয়া বানু আতঙ্কিত হয়ে তার নিকট এগিয়ে গিয়ে প্রশ্ন করেন, জুনায়েদ, কি হয়েছে? তুমি বাইরে কখন গেলে? এই রক্ত কিসের? শেহবাজ ও বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জুনায়েদের পানে। উত্তেজিত জুনায়েদ হন্তদন্ত হয়ে বলে ওঠে, ভাইজান, আমি একটা কাজের বাইরে গিয়েছিলাম। পথে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। সাহায্য করতে গিয়ে রক্ত লেগেছে। জুনায়েদের কথা শেহবাজ আদৌ মেনে নিল কিনা কে জানে। তার কণ্ঠ গভীর নির্দেশনামূলক। নিজ কক্ষে যাও, পরিষ্কার হয়ে নাও। শেহবাজের আদেশে জুনায়েদ মুহূর্ত বিলম্ব না করে প্রস্থান করে নিজ কক্ষের উদ্দেশ্যে। শেহবাজের দৃষ্টি ঘুরে দাঁড়ালো পিতার দিকে। গভীর ক্রোধ আর হতাশার ছায়া তার মুখে। কোনো কথা না বলে ভারী পায়ের শব্দে নিজের কক্ষের দিকে প্রস্থান করে শেহবাজ। পুত্রদের এহেন প্রস্থান পথের পানে চেয়ে আলিয়া বানু গভীর আত্মতৃপ্তিতে নিজের মাথা নিচু করে মনে মনে বলে ওঠে, আমি আমার দুই সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে পেরেছি। জমিদারদের রক্তের বহমান পাপের ছায়া থেকে তাদের মুক্ত রাখতে সফল হয়েছি। আমি আমার নিজের কাছে করা প্রতিজ্ঞা পূরণ করেছি। এই ভাবনাগুলো মনের গহীনে সুনীরব ঝঙ্কার তুলল। কোনো কথা না বলে আলিয়া বানু নীরবে স্বামী নওয়াজ মির্জার কাছে এগিয়ে এলেন। নেশায় ক্লান্ত নিস্তেজ স্বামীকে নিজ বাহুতে ধরে কক্ষের দিকে পদচারণ ফেললেন, যেন সেই ভারটুকু এখন তারই দায়িত্ব। শেহবাজ ক্রুদ্ধ পায়ে নিজ কক্ষের দরজা ঠেলে প্রবেশ করতেই দৃষ্টি পড়ে গুটিয়ে পালঙ্কে শুয়ে থাকা জবার পানে। দীর্ঘক্ষণ তার নিখুঁত নির্ভেজাল মুখাবয়বের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না শেহবাজ। কিছুক্ষণ পূর্বে জন্ম নেয়া সমস্ত ক্রোধ, সমস্ত উত্তেজনা যেন নিমিষে ম্লান হয়ে গেল। হৃদয়ে এক আশ্চর্য স্তব্ধতা নেমে এলো। জবার নিখুঁত উপস্থিতিতে তার সমস্ত মানসিক বিষাদ কেটে গেল। শেহবাজ ধীরে ধীরে জবার নিকট এগিয়ে যায়, যেন তার প্রতি নিবেদিত প্রত্যেক পদক্ষেপে আরও বেশি আবেগ, আরও গভীর অনুরাগ জন্ম নিচ্ছে। জবার ঘুমন্ত মুখাবয়বের পানে তাকাতেই শেহবাজের স্পন্দন যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো তীব্র হয়ে ওঠে। এক মুহূর্তের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজ হাতে বক্ষপিঞ্জর চেপে ধরে ফিসফিস করে বলে ওঠে, তুমি এক পবিত্র ফুল, যার মায়ায় আমি ক্রমাগত জড়িয়ে পড়ছি এক নিষ্ঠুর টানু আবেগে। কথাগুলো বলেই শেহবাজ ধীর পায়ে এগিয়ে গিয়ে জবার পাশে শুয়ে পড়ে। নিজের ধুকপুক করা বুকে জবার পানে চেয়ে শিহরণ, তীব্র আবেগ আর এক অজানা ভালোবাসার অনুভূতিতে নিদ্রার রাজ্যে ঢলে পড়ে। ধরিত্রীর বুকে গভীর অন্ধকারের পরাজিত হয়ে প্রভাতের প্রবাহিত আলো বিজয়ী হয়ে উদিত হয়। ধীরে ধীরে সূর্যের প্রথম কিরণ জানালার ফাঁক দিয়ে প্রবাহিত হয়ে মেঘের অন্ধকারকে বিলীন করে দেয়। সেই আলোয় তন্দ্রিত জবা নিঃসঙ্গতা প্রাতঃভ্রমণের অচেতন ঘোর থেকে দু চোখ মেলে ধীরে ধীরে জেগে ওঠে। তবে তার অবচেতন জগতের প্রথম দৃষ্টি পড়ে শেহবাজের ওপর, যে তার সামনে দাঁড়িয়ে আছে ভ্রুকুটি করে। ভয়ে শিহরিত হয়ে কাঁপতে শুরু করে জবা। শেহবাজের এহেন দৃষ্টি এবং নিষ্ঠুর মুখাবয়ব যেন জবাকে অবশ করে দিচ্ছে। চোখে মুখে আতঙ্ক নিয়ে জবার কোমল বিভ্রান্ত চোখগুলি বারবার শেহবাজের দিকে ওঠে। শেহবাজের ঠোঁট থেকে একটি কঠোর নির্দেশনা বেরিয়ে আসে, তৈরি হয়ে নাও। জবার প্রাণ স্তব্ধ হয়ে যায়। ভীতির তীব্রতা যেন তাকে গ্রাস করে নেয়। সে জবাব দিতে পারছে না, শুধু শিহরিত দৃষ্টিতে চেয়ে থেকে কোনো কিছু ভাবার সময় না পেয়ে দ্রুত চরণে চলে যায় স্নান ঘরে। তৈরি হয়ে বেরিয়ে আসতে শেহবাজ নিজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার সাথে এসো। জবা কোনো কথা না বাড়িয়ে পদচারণ ফেলে শেহবাজের পিছু পিছু। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে শেহবাজের পদযুগল থামতেই জবাও থেমে যায়। তখনই শেহবাজ জবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এখন থেকে ইনি তোমার শিক্ষিকা। পাঠ্যগত ও ভাষাগত সকল শিক্ষা তুমি তার কাছ থেকেই গ্রহণ করবে। শেহবাজের এহেন কথা শুনে জবার চোখে মুখে এক অদ্ভুতপূর্ব উচ্ছ্বাসের ছাপ পড়ে। জীবনের প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার আলো ছুঁতে না পারার বেদনা আজ যেন প্রশমিত হতে চলেছে। নিজ স্বপ্ন পূরণের সম্ভাবনায় জবা আনন্দে আত্মহারা হয়ে বলে ওঠে, কখন থেকে পড়ুম আমি? তার প্রশ্নের উত্তরে শিক্ষিকা মৃদু হাসি দিয়ে বলেন,
শিক্ষিকার কথায় উচ্ছ্বাসিত হয়ে জবা বলে। আচ্ছা ঠিক আছে শিক্ষিকা, আপনি তাড়াতাড়ি চইলা আইসেন। জবার এই প্রাণবন্ত উৎসাহ দেখে শেহবাজের ঠোঁটের কোণে এক ক্ষণিক মৃদু হাসির রেখা ফুটে ওঠে। তবে মুহূর্তের মধ্যে সে হাসি গাম্ভীর্যের মুখোশে ঢাকা পড়ে। ঠিক তখনই মহলের এক দাসী ভীত ও উদ্বিগ্ন ভঙ্গিতে ছুটে এসে পুরো চত্বর জুড়ে দৌড়াতে শুরু করে। তার এহেন আচরণ শেহবাজের চোখ এড়ায় না। গম্ভীর কণ্ঠে বজ্রনিনাদে শেহবাজ বলে ওঠে। এভাবে ছোটার কারণ কি? দাসী কাঁপতে কাঁপতে মাথা নিচু করে ভয়ে ভীত কণ্ঠে উত্তর দেয়। হুজুর, ছোট কুমারীকে খুঁজে পাচ্ছি না। শুনে শেহবাজের চোখ রক্তিম হয়ে ওঠে। তার পুরো চেহারায় তীব্র ক্রোধের ছাপ স্পষ্ট। গুরু গম্ভীর কণ্ঠে তিনি বলেন। তোমাদের বারংবার সতর্ক করা হয়েছে শাহনুর যেন মহলের সীমানার বাইরে না যায়, তবু তোমরা ব্যর্থ। তোমাদের মতো অযোগ্যরাই মহলে থাকার যোগ্য নয়। এক্ষুনি মহল ছেড়ে বেরিয়ে যাও। শেহবাজ আর কোনো কথা না শুনে দ্রুত পা চালিয়ে শাহনুরকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এতক্ষণ যাবৎ পুরো ঘটনা দেখে ভয়ে স্তব্ধ হয়ে থাকা জবা তার নব্য শিক্ষিকার পেছনে দাঁড়িয়েছিল। শেহবাজের প্রস্থান নিশ্চিন্ত হতেই জবা ধীরে শিক্ষিকার পেছন থেকে সামনে আসে। কৌতূহল ও বিস্ময়ের মিশ্র অনুভূতিতে দাসীকে জিজ্ঞেস করে। শাহনুরকে? জমিদার হুজুরের পাগল বোন, মাঝে মধ্যে এসে মহল ছেড়ে কোথাও গিয়ে লুকিয়ে থাকে, আর আমরাই তার খেসারতি। পাগল একটা, তার জ্বালাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ থেমে যায় দাসী। সে জবার চাহনিতে শীতল হয়ে যায়। নিজের আবেগের বশে যা বলে ফেলেছে তা শেহবাজ শুনলে তার জীবন রক্ষা পাবে না। এই ভয়ে সে দ্রুত স্থান ত্যাগ করে। দাসীর প্রস্থান দেখে জবা তিক্ত কণ্ঠে বলে ওঠে। ভালোই করছে, উনি ওই খাটাসটারে চইলা যাইতে কইছে। এরপর শিক্ষিকার কাছ থেকে বিদায় নিয়ে জবাও নিজের মতো করে শাহনুরকে খুঁজতে বেরিয়ে পড়ে। জবার এহেনভাবে বলা কথার ধরন দেখে শিক্ষিকা মাথা নেড়ে বলে ওঠেন। জমিদার মহলের বাগান। সকালের কোমল সূর্যকিরণ মখমলে ঢাকা রঙিন ফুলের উপর ঝিকিমিকি করছে। চারিদিকে এক অপার্থিব নীরবতা, যার মাঝে লুকিয়ে আছে এক চঞ্চল অবুঝ শিশুসুলভ রমণী শাহনুর। বাগানের রঙিন ফুলগুলো যেন তার লুকানোর খেলা সহ্য করে তাকে আরও সজীব, আরও প্রাণবন্ত করে তুলছে। ফুলের আড়াল থেকে মাঝে মাঝে মাথা বের করে এদিক সেদিক তাকায় সে। কেউ তাকে খুঁজছে কিনা তা দেখার কৌতূহল তার চোখে মুখে স্পষ্ট। কাউকে খুঁজতে না দেখলে মুখ চেপে হাসি দিয়ে ফের ডুবে যায় ফুলের মাঝে। যেন এই গোপন খেলায় নিজেরই সৃষ্ট আনন্দ তাকে মুগ্ধ করছে। এই নীরব খেলাধুলায় ভরা বাগানে প্রবেশ করে এক লম্বাটে শ্যামবর্ণ যুবক। রোদে পোড়া তার ত্বকে মলিনতার ছাপ স্পষ্ট, কিন্তু তার চলনে রয়েছে অমলিন মায়ার আভা। তার হাতের সরঞ্জাম বাগানের পরিচর্যার কথা বলে দেয়। ধীর পদক্ষেপে সে এগিয়ে যায় ফুলের মাঝে। যুবকের পদচারণ শুনেই শাহনুরের মনের কৌতূহল দ্বিগুণ হয়। আচমকা ফুলের আড়াল থেকে লাফিয়ে সামনে এসে ভাও বলে ভয় দেখানোর চেষ্টা করে। যুবকটি এমন অপ্রত্যাশিত ঘটনায় ভয় পেয়ে পিছলে মাটিতে পড়ে যায়। তার এহেন অবস্থায় শাহনুর খিলখিল করে হেসে ওঠে। সেই হাসির নির্মলতা যেন বাগানের প্রতিটি ফুলকে আরও উজ্জ্বল করে তোলে। মাটিতে পড়ে থাকা যুবকটি ধীরে ধীরে উঠে বসে। তখন তার চোখ পড়ে শাহনুরের ওপর। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি আটকে যায় সেই রমণীর পবিত্র হাসিতে, যেন বাগানের সকল ফুলের সৌন্দর্য এই এক নারীতেই সজ্জিত। তার বুকের গভীরে এক অজানা ধুকপুকুনি শুরু হয়, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সংযত করে। লজ্জা আর মর্যাদা বোধে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শাহনুর তখন তার হাসি থামিয়ে কোমল কণ্ঠে বলে, তুমি কি? যুবকটি মাথা নত রেখেই মৃদু স্বরে উত্তর দেয়, সেলিম। শাহনুর চোখ বড় করে পুনরাচরণ করে, তারপর মিষ্টি হাসি দিয়ে বলে, আমি শাহনুর। সেলিম এক মুহূর্তের জন্য চোখ তোলে, কিন্তু দ্রুত আবার দৃষ্টি নামিয়ে নেয়। শাহনুরের সেই পবিত্র শিশুসুলভ হাসি তার মনে গভীর ছাপ ফেলে। তবুও সে নিজের দায়িত্ববোধে দৃঢ় থেকে বলে ওঠে, খেলতে। বলেই উচ্ছ্বাসিত হয়ে শাহনুর ফের সেলিমের পানে চেয়ে বলে ওঠে, সেলিম, তুমি আমার খেলার সঙ্গী হবে, হবে আমার সখা। সেলিমের মুখে এক মুহূর্তের জন্য লাজুক হাসির বিদুছাপ ফুটে ওঠে। তবে নিজের সীমাবদ্ধতা ও অবস্থান বুঝে সে দ্রুত নিজেকে সংযত করে। মাথা নিচু রেখে ভদ্র ও মৃদুস্বরে জবাব দেয়। শাহনুরের শিশুসুলভ উচ্ছ্বাস মুহূর্তেই থমকে যায়। তার মুখের হাসি মিলিয়ে গিয়ে চোখের গভীরে এক বিষণ্ণতার ছাপ স্পষ্ট হয়। নিষ্পাপ চাহনিতে এক পলক সেলিমের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, তোমার এসব বলার কোনো প্রয়োজন নেই।
আমি জানি তুমি আমার সখী হিসেবে চাও না। সকলের মতো তুমিও নিশ্চয়ই আমায় পাগল ভেবেছো, তাই না? কিন্তু আমি প্রতিভা কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, তুমি যদি আমার সখা হও তবে আমি আর কোনো দুষ্টুমি করব না। শুধু মাঝে মাঝে লুকিয়ে তোমার কাছে আসবো তোমার সঙ্গে গল্প করতে। শাহানুরের এই শিশুসুলভ আবেদন সেলিমের হৃদয় গভীর এক দোলা জায়গায়। তার অন্তর জানে জমিদার মহলের কন্যার সঙ্গে বন্ধুত্ব করার সাহস কিংবা অধিকার তার নেই। তবুও শাহানুরের ওই নিষ্পাপ আকাঙ্ক্ষাকে সে উপেক্ষা করতে পারে না। খানিকক্ষণ নীরব থেকে মাথা নিচু রেখেই ধীরে বলে। সেলিমের কথা শুনে শাহানুরের বিষণ্ণ মুখে আনন্দের উচ্ছলতা ফিরে আসে। সে চঞ্চল হয়ে হাততালি দিয়ে বলে ওঠে, বাহ, ঠিক আছে ঠিক আছে, এখন থেকে তুমি আমার সখা সেলিম, আর আমি তোমার সখী শাহানুর। সেলিম অবাক হয়ে তাকিয়ে থাকে শাহানুরের শিশুসুলভ উচ্ছ্বাসের দিকে। প্রথমবারের মতো সে তার মুগ্ধ দৃষ্টি শাহানুরের মুখাবয়বে স্থির করে। সেই পবিত্র হাসি, সেই চঞ্চল অভিব্যক্তি তার মনে এক অজানা প্রশান্তি এনে দেয়। তবে মুহূর্তের মধ্যেই দূর থেকে দাসীদের ডাক ভেসে আসে। ছোট কুমারী, ছোট কুমারী, হ্যাঁ আপনি কোথায়? সেলিম দ্রুত নিজের স্থিরতা ফিরে পায়। নিজের নিরাপত্তার কথা ভেবে সে বিনা শব্দে সেখান থেকে সরে যায়, যেন তার উপস্থিতি কারো নজরে না পড়ে। আর শাহানুর সেই হাস্যোজ্জ্বল মুখে এক দৃষ্টিতে সেলিমের প্রস্থানের পানে চেয়ে রয়। দূর থেকে শাহানুরের উপস্থিতি টের পেয়ে দাসীরা তড়িঘড়ি করে তার নিকট এসে দাঁড়ায়। তাকে এক দৃষ্টিতে অন্যত্র তাকিয়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে তারাও সেদিকে নিজেদের দৃষ্টি তাক করে, কিন্তু কিছুই দেখতে না পেয়ে ফের শাহানুরের দিকে ফিরে বলে ওঠে, ছোট কুমারী, আর কতবার আমাদের এভাবে হয়রানি করবেন? দাসীদের কথায় শাহানুর মুখ ছোট করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সেখানে উপস্থিত ঘটে শেহবাজের। তার আগমন সবার মধ্যে এক চাপা উত্তেজনা এনে দেয়। দাসীরা দ্রুত মাথা নিচু করে দাঁড়িয়ে যায়, আর শাহানুর ভয়ে এদিক ওদিক চাইতে থাকে। তখনই শেহবাজ তার গম্ভীর ও ক্রোধ ভরা কণ্ঠে বলে ওঠে, তোমাকে কতবার বলেছি এইভাবে বাইরে ঘুরে বেড়াতে নেই। যদি আর একবার এরকম দেখেছি তাহলে সত্যি তোমাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। কথাগুলো বলেই শেহবাজ দৃঢ় পদক্ষেপে প্রস্থান করে। তার ভারী পায়ের শব্দ যেন সেখানকার পরিবেশকেও থমকে দেয়। অন্যদিকে শাহানুর ভাইজানের এহীন আচরণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে পর মুহূর্তে তার ছোট্ট হৃদয় এই ধমকের ভার নিতে না পেরে ফুপিয়ে কেঁদে ওঠে। দাসীরা সান্ত্বনা দিতে দিতে তাকে তার কক্ষের উদ্দেশ্যে নিয়ে যায়। এই পুরো ঘটনা দূর থেকে নজরে পড়ে জবার। শাহানুরের প্রতি শেহবাজের এহেন কঠোর আচরণে তার মন বিষণ্ণতায় ছেয়ে যায়। ভেতরে ভেতরে ক্ষোভের সুরে সে নিজেকে বলে ওঠে, কেমন একটা স্বামী আল্লাহ আমার কপালে দিছে, সারাদিন রাগে পুষতে থাকে আর মানুষের শাস্তি দেওয়ার কথা চিন্তা করতে থাকে। ফুসো জমিদার একটা। নিজ কথার ইতি টেনে জবা নিজ পদে যুগল ফেলে শাহানুরের কক্ষের উদ্দেশ্যে। সেখানে উপস্থিত হতে শাহানুর অবাক হয়ে চেয়ে রয় জবার পানে। সে এই প্রথম দেখেছে জবাকে। নিজের মাথাটা ভালোভাবে ঘুরিয়ে জবাকে পর্যবেক্ষণ করে বলে ওঠে, তুমি কি? শাহানুরের প্রশ্নে একজন দাসী বলে ওঠে, ছোট কুমারী, উনি জমিদার গিন্নি, আপনার বড় ভাইজানের বধূ, আপনার ভাবি যান। দাসীর কথায় শাহানুর অবাক হয়ে জবার নিকট এগিয়ে গিয়ে বলে ওঠে, তুমি অনেক সুন্দর, একদম পরীর মতো। তোমার নাম কি? শাহানুরের কথায় জবা লজ্জায় লাল হয়ে বলে ওঠে, আপনি অনেক সুন্দর, একদম পুতুলের মতো। আমার নাম জবা। জবার কথায় শাহানুর খিলখিল করে হেসে ওঠে। সেই হাসির ধ্বনি মুহূর্তে কক্ষের থমথমে পরিবেশকে ভেঙে দিয়ে এক অনাবিল আনন্দের আবহ তৈরি করে। শাহানুর নিজ হাসি থামিয়ে বলে ওঠে, জবা, তুমি এখান থেকে কোথাও যাবে না তো? শাহানুরের কথায় দাসী মুখে হাসির রেখা ফুটিয়ে বলে ওঠে, ছোট কুমারী, সে এই মহলের বধূ, সে কোথায় যাবে? মৃত্যুর আগ অবধি সে তার শিকল এখানেই বাঁধা পড়েছে। দাসীর কথায় জবার মুখ মলিন হয়ে যায়। হঠাৎ করে বক্ষপিঞ্জরটা কেঁদে ওঠে তার মাতা পিতার দর্শন পাওয়ার ইচ্ছায়। জবার হঠাৎ এহেন পরিবর্তন শাহানুরের অবুঝ মস্তিষ্কে ঢুকল না। সে হাস্যোজ্জ্বল মুখে জবার হাত টেনে নিয়ে যায় গল্প করতে। তখনই সেখানে আগমন ঘটে রুকাইয়ার। রুকাইয়াকে দেখে শাহানুর ও জবার মুখে হাসি ফুটে ওঠে।
পরে তিনজন মিলে জমিয়ে তোলে নিজেদের আড্ডার মহল। শেহবাজ গম্ভীর মুখে বসে আছে তার দরবার কক্ষে, চোখে দৃঢ়তার তেজ, মুখাবয়বে শূন্যতা এবং গভীর চিন্তা। গুরুত্বপূর্ণ কাজে মগ্ন সে, যেন কাঁধে পাহাড় সম বহু দায়িত্বভার চাপা রয়েছে, যেখান থেকে কোনোভাবেই নিস্তার নেই। ঠিক তখনই একজন প্রহরী ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে প্রবেশ করে। মুখের অন্ধকারে উৎকণ্ঠার ছায়া ফুটে উঠেছে। সে ভীত কণ্ঠে বিনীতভাবে বলে। প্রহরীর এহেন বক্তব্যে দরবারে উপস্থিত সকলেই স্তম্ভিত হয়ে যায়। তাদের মনে সৃষ্টি হয় গা ছমছমে আতঙ্ক। শেহবাজের চোখে তখন পরাক্রমে তেজ, বজ্র শক্তির মতো তার গর্জন ছড়িয়ে পড়ে। আপনারা এখনো কেন খুনি সন্ধান করতে পারলেন না? তার শাসন ধ্বনিতে প্রহরীসহ সকলের দেহ অস্থিরতায় কেঁপে ওঠে। সকলের দৃষ্টি চলে যায় একে অপরের দিকে, যেন এক বিষাদময় শীতল প্রহর। তখনই একজন চৌকিদার নির্ভয়ে কণ্ঠে বলে ওঠেন। চৌকিদারের কথায় শেহবাজ তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, অনুমতি প্রদান করে। তখনই চৌকিদার বলেন। চৌকিদারের এহেন দাবি শোনার পর একজন শঙ্কিত কণ্ঠে প্রশ্ন তোলেন। একজন নারী নিশ্চয়ই কাউকে এরূপ নিষ্ঠুরভাবে হত্যা করতে পারবে না, তাই আমার মনে হয় তোমার অনুমান ভুল। চৌকিদারের যুক্তিতে দরবারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়, বিস্ময় ও সংশয়ের গহ্বরে মগ্ন হয়ে পড়ে। সেই নীরবতা ভাঙে শেহবাজের গর্জন। যাই হোক না কেন তাকে খুঁজে বের করো, এই অপমৃত্যুর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ার আগে। বলে শেহবাজ দরবার কক্ষ ত্যাগ করে। রেখে যায় সকলের মনে গভীর চিন্তার পর্দা। সময় বহুদূর এগিয়ে গেছে। জবা, শাহিনুর আর রুকাইয়া তিনজন গল্পে এতটাই মশগুল ছিল যে সময়ের অস্তিত্ব ভুলে গেছে। এখন ধরণীতে রাতের চাদর নেমে এসেছে, তবুও শাহিনুর এখনও কাউকে তার কক্ষ থেকে বিদায় দেয়নি। এর মধ্যে আলেয়া বানু এসে মেয়েকে দেখে গেছেন। আজ প্রথমবারের মতো তিনি শাহিনুরকে এত প্রাণবন্ত দেখে মুগ্ধ হয়েছেন। তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠেছে, আর জবার প্রতিও খানিকটা সন্তুষ্টি জন্মেছে। মেয়েকে এক ঝলক দেখে তাদের বিরক্ত না করে সেখান থেকে প্রস্থান করে নীরবে। গল্প আর হাস্য আড্ডার মধ্যে জবার প্রাণচঞ্চল হাসি বারবার রুকায়ার নজর কেড়েছে। জবার আনন্দময় চেহারা দেখে তার নিজের মনেও হাসি ফুটেছে, যদিও সে দীর্ঘশ্বাস ফেলতে ভোলেনি। এমন সময় একটি দাসী সম্মুখে এসে বলে ওঠে। ছোট কুমারী, এখন সবার কক্ষে ফিরে যাওয়া উচিত, রাত হয়েছে অনেক। জমিদার হুজুর যদি নিজের কক্ষে জমিদার গিন্নিকে না দেখে রুষ্ট হয়ে যান, তখন আমরা কি করব? বরং কাল সকালে না হয় আবার গল্প করবেন। দাসীর কথায় শেহনুর ফ্রুকুসকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে। জবা ভাইজানের কক্ষে কেন যাবে? সে আমার সঙ্গেই থাকবে। ছোট কুমারী, আপনি বুঝবেন না। বিবাহের পর স্বামী স্ত্রী একই কক্ষে রাত্রি যাপন করেন, আর কত কিছুই না করেন। বলেই দাসী মুখ চেপে হেসে দেয়। দাসীর এহেন কথা শুনে শাহানুর হতবাক হয়ে রয়। অন্যদিকে রুকায়ার মুখে এক অজানা মলিনতা নেমে আসে। তার বুকের গহীনে এক সূক্ষ্ম যন্ত্রণা দোলা দেয়। ব্যথাতুর দৃষ্টিতে সে জবার দিকে তাকায়, যে মাথা নিচু করে বসে আছে। শাহানুর কিছু বলতে উদ্যত হতেই রুকায়া তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে। শাহানুর, এই বিষয়ের একটি কথাও বলো না তুমি, কাল দেখা হবে। কথাগুলো বলেই রুকেয়া জবার হাত ধরে তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। জবা তখনও মাথা নিচু করে রেখেছে। পথ চলতে চলতে রুকেয়া আমতা আমতা করে প্রশ্ন করে। জবা, সবকিছু ঠিক আছে তো তোমাদের মাঝে? রুকেয়ার প্রশ্নে জবা হতবাক, আমতা আমতা করে বলে, জি না 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 মানে। জবার এমন অস্পষ্ট উত্তর শুনে রুকাইয়া আর কথা বাড়ায় না, শুধু বলে, থাক, কিছু বলতে হবে না, তুমি বরং নিজের কক্ষে যাও। রুকায়ার কথায় জবা স্বস্তির নিঃশ্বাস ফেলে কক্ষের দিকে পা বাড়ায়। তখনই পেছন থেকে রুকাইয়া গম্ভীর কণ্ঠে বলে ওঠে। জবা, স্বামী হয়ে সে তোমার প্রতি তার অধিকার আছে। কথাগুলো বলেই রুকাইয়া আর কিছু না বলে দ্রুত নিজের কক্ষের দিকে পদচারণ করে। পেছনে রেখে যায় একটি চুপচাপ মলিন জবাকে। জবা ধীরে ধীরে নিজ কক্ষে প্রবেশ করে। তার মনের গভীরে লজ্জা ও ভয় নামক দুটি অনুভূতি একসাথে দোলা খায়। রুকাইয়ার কথাগুলো যেন বারবার তার কর্ণে প্রতিধ্বনিত হচ্ছে। তোমার প্রতি তার অধিকার আছে। সেই কথাগুলোর ভারে জবা গুটিয়ে বসে পড়ে নিজের পালঙ্কে। তার ক্ষীণ শরীরের মধ্যে এক অস্থিরতা প্রবাহিত হয়। ঠিক তখনই দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে শেহবাজ। প্রবেশ করতেই তার নজরে পড়ে জবার অন্যমনস্ক ও চিন্তিত মুখ।
শেহবাজের ভ্রু কুঁচকে ওঠে, গলা খাকারি দিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করে। ফুল, কি হয়েছে? শেহবাজের পুরুষালী কণ্ঠের প্রতিধ্বনি জবার কর্ণে আঘাত করতেই সে তাড়াহুড়ো করে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। দ্রুত পালঙ্ক থেকে নেমে দাঁড়িয়ে পড়ে। জবার এহেন আচরণে শেহবাজের ভেতরে এক অজানা ক্রোধ দানা বাঁধে। সে তার ক্রুদ্ধ পদযুগল নিয়ে জবার দিকে এগিয়ে যায়। শেহবাজকে নিজের নিকট এগিয়ে আসতে উপলব্ধি করে জবাও ভয়ে পিছু হাঁটতে থাকে। জবার পিছু হাঁটার দৃশ্য শেহবাজের ক্রোধকে আরও জাগিয়ে তোলে। তার কঠিন নেত্রজোড়া স্থির থাকে জবার অনিশ্চিত চেহারায়। মুহূর্তে একদম নিকটে গিয়ে শেহবাজ শক্ত হাতে জবার চিকন কটিদেশ আঁকড়ে ধরে কাছে টেনে নেয় তাকে। ফের দাঁতে দাঁত পিষিয়ে নিচু স্বরে বলে ওঠে, সমস্যা কি তোমার? আমি কি হিংস্র কোনো প্রাণী যে আমাকে এভাবে ভয় পাও? তোমার নেত্রে আমার প্রতি কেন এত ভয়? শেহবাজের কঠিন নৈকট্যতা জবাকে আরও কাবু করে ফেলে। তার সারা শরীর অনবরত কাঁপতে থাকে। শেহবাজের পানে নেত্র তোলার সাহসও পায় না সে। ফলশ্রুতিতে শেহবাজের ভেতরের ক্রোধ আরও প্রবল হয়ে ওঠে। তার কণ্ঠস্বর গর্জে ওঠে, ফুল, তাকাও আমার পানে। তবু জবা কোনো সাড়া দেয় না। সে তার মাথা নত রেখেই দাঁড়িয়ে থাকে। এই অবহেলা শেহবাজের ধৈর্যের সীমা পেরিয়ে যায়। এবার গম্ভীর ধমকের সুরে বলে ওঠে, জবা ফুল। ধমকের তীব্রতায় জবার সারা শরীর কেঁপে ওঠে। এক অজানা আতঙ্কে সে নিজের নেত্র তুলে চেয়ে বসে শেহবাজের দৃষ্টির পানে। কিন্তু সেই দৃষ্টির রক্তিম উত্তাপ দেখে তার সমস্ত সাহস ভেঙে যায়। শেহবাজের রাগে লাল হয়ে যাওয়া নেত্রজোড়া তার সমস্ত ভয়ের উৎস হয়ে ওঠে। জবা কিছু বলতে পারে না, এক দৃষ্টিতে শেহবাজের পানে চেয়ে থাকে। হঠাৎ তার অজান্তেই ভয়ের তীব্রতায় নেত্র থেকে গড়িয়ে পড়ে অশ্রুর ধারা। হঠাৎ শেহবাজের বক্ষপিঞ্জর যেন উত্তাল ঢেউয়ের মতো অস্থির হয়ে ওঠে। জবার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা তার অন্তর্গত ক্রোধের দহনকে শীতল পরশে ঢেকে দেয়। শেহবাজ এক মুহূর্তে স্থবির হয়ে যায়। তার শক্ত মুঠি ধীরে ধীরে শিথিল হয়ে আসে, আর মুখাবয়বে গম্ভীর দ্বিধার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। জবাকে মুক্ত করে সে তার মাথার চুলগুলো আঙুলের মুষ্টিতে তুলে পেছনে সরিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। নিজেকে সংযত করতে চলে যায় বারান্দায়। জবা তখনও নড়চড়হীন দাঁড়িয়ে থাকে সেইখানটায়, একেবারে স্থানুর মতো। সময়ের স্রোত খানিকটা বয়ে যায়। শেহবাজ বারান্দার তীক্ষ্ণ বাতাসে নিজেকে শান্ত করে ফিরে আসে কক্ষে। ফিরে এসে জবাকে তখনও ঠায় একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো কথা না বলে জবার নিকট এগিয়ে গিয়ে দৃঢ় হাতে তাকে কুলে তুলে নেয় এবং ধীর পদক্ষেপে এগিয়ে যায় নিজেদের মখমলের বিছানার নিকট। তার এহেন আচরণে জবার মনে প্রবল ভয় সৃষ্টি হয়। সে শেহবাজের পাঞ্জাবি আঁকড়ে ধরে নির্ভীক হতে চেষ্টা করে। শেহবাজ একটিও শব্দ না করে জবাকে আলতোভাবে পালকে শুইয়ে দেয়। তৎক্ষণাৎ জবা কাপা কণ্ঠে বলে ওঠে, আমার ভয় করতেছে। জবার কণ্ঠে ভীতির স্পর্শ শুনে শেহবাজ নিজের কঠিন অভিব্যক্তির আড়লে এক নিঃশব্দ হাসি লুকিয়ে ফেলে। তার কথার অর্থ বুঝে তার নেত্র দুটি গম্ভীর স্থির চাহনিতে জবার মুখাবয়বে বিচরণ করে। ধীরে ধীরে সে জবার আঁকড়ে ধরা হাত থেকে নিজের পাঞ্জাবি মুক্ত করে পাশে শুয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই নিভে যায় কক্ষের সব আলো। জবা অনেকক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু নিজের ওপর কারো ছায়া টের না পেয়ে সাহস করে চোখ খুলে পাশ ফিরে তাকায়। তখনই তার নজরে পড়ে শেহবাজের নেত্র বন্ধ করে রাখা মুখাবয়ব। জবা অবাক হয়ে চেয়ে রয় তার পানে। এতক্ষণ যাবৎ সে কী ভাবছিল? মুহূর্তেই ভয়ের আভা কেটে গিয়ে শুভ্র মুখশ্রীতে দেখা মিলে রক্তিম আভার। সেই মুহূর্তে শেহবাজ নিজ নেত্র বন্ধ রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখা শেষ হলে ঘুমিয়ে পড়ো। আর তুমি যা নিয়ে চিন্তা করছো, সময় হলে তা আমি এমনিতেই আদায় করে নেব। তাই এখন থেকে নিজেকে প্রস্তুত করো। শেহবাজের ভারী কণ্ঠের ধ্বনিতে জবা নিজ মুখ তৎক্ষণাৎ শেহবাজের ওপর থেকে সরিয়ে উল্টো পাশে ফিরে মনে মনে বলে ওঠে, চোখ বন্ধ কইরা কেমনে দেখলো আমি ওনার দিকে তাকাইয়া আছি। প্রভাতের আলো ধীরে ধীরে চারিপাশকে আলোকিত করছে। প্রকৃতির নির্মল সুর চারিদিকে ছড়িয়ে পড়েছে। পাখির কিচিরমিচির শব্দে জবা ঘুম থেকে উঠে বসে। রাতের ঘটনাগুলো তার মনে পড়ে। পাশ ফিরে চাইতে শেহবাজের অনুপস্থিতি অবয়ব বেশি ভাবায় না তাকে। সেগুলোকে দূরে ঠেলে সে নিজেকে নতুন দিনের জন্য প্রস্তুত করে। আজ যে তার শিক্ষা গ্রহণের প্রথম দিন, তার মন জুড়ে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে ভীষণভাবে।
জবা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে তার হাঁটু অবধি কেশগুচ্ছ বাঁধতে ব্যস্ত। এক ভয়ঙ্কর যুদ্ধ। চুলগুলো এত বড় হওয়ার দরুন সামলাতে হিমশিম খেতে হয় তাকে। এখানে আসার আগ অবধি এই কাজটা যে তার জননীর ছিল। এখন হঠাৎ কি করে নিজে এই দায়িত্বের ভার বহন করবে? জননীর কথা স্মৃতিচারিত হতেই কষ্টেরা দানা বাঁধে তার বক্ষ পিঞ্জরে। ফলশ্রুতিতে তার চোখে মুখে ফুটে ওঠে বিরক্তি ও উত্তেজনার আভাব। এমন সময় দরজায় একজন দাসী এসে দাঁড়িয়ে বলে ওঠে, ছোট জমিদার গিন্নি, আপনার শিক্ষিকা আসছেন। সে নিচে আপনার জন্য অপেক্ষা করছেন। দাসীর কথায় জবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে দ্রুত কোনো রকম চুলটা পেঁচিয়ে তৈরি হয় শিক্ষকের নিকট যাওয়ার উদ্দেশ্যে। দ্রুত ছুটতে গিয়ে পথিমধ্যে হঠাৎ বেখেয়ালিভাবে ধাক্কা লাগে তার শ্বশুর নওয়াজ মির্জার সহিত। জবা হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়ে। সম্মুখে অচেনা মানবের প্রতিচ্ছবিতে ঘাবড়ে যায় সে। অন্যদিকে নওয়াজ মির্জার চোখে মুখে কঠোরতার ছাপ স্পষ্ট। দাঁতে দাঁত পিষে বলে ওঠে, তুমি নিশ্চয়ই ওই ছোট বংশের মেয়েটি যাকে আমার পুত্রবধূ রূপে তুলে এনেছে ওই মহলে। এহেন বাক্যে জবার ছোট্ট মন কুঠুরিতে জমা হয় কালো মেঘের দলেরা। তবুও সে সব ভুলে শ্বশুররূপে মানুষটির পরিচয় পেয়ে নতমাথায় সালাম দিয়ে ওঠে। অথচ নওয়াজ মির্জা সালামের বিপরীতে তার রুক্ষ কণ্ঠে বলে ওঠে, জমিদারের বউ হয়ে এহেন বিশৃঙ্খলা চলাফেরা করেছ, তোমার কি কোনো লজ্জা নাই? জবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মাথা নিচু করে তার অপমান সহ্য করে। ফের তিনি বলে ওঠেন, তোমার মতো একটা মেয়ে কিভাবে আমাদের পরিবারের সম্মান বজায় রাখবে? আমার পুত্রের মাথা খারাপ হয়ে গেছে যে তোমাকে বিয়ে করেছে। কথাগুলো ছুড়ে দিতেই নওয়াজ মির্জা ক্রুদ্ধচরণে সেখান থেকে প্রস্থান করে। প্রথম সাক্ষাতেই তার এহেন কঠোর ও কটু বাক্য জবার কোমল হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। মুহূর্তের মধ্যে তার উৎফুল্ল মন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। মাথা নত করে ভারী পায়ে সে শিক্ষিকার কক্ষের দিকে এগিয়ে যায়। কক্ষের দরজায় পদযুগল ফেলতেই নিজ মনের কষ্ট লুকিয়ে শিক্ষিকাকে সালাম জানায় জবা। শিক্ষিকা সালাম গ্রহণ করে জবাকে আপাতমস্তক নিরীক্ষণ করে। ভ্রুকুটি করে চাপা গম্ভীর কণ্ঠে বলে ওঠেন। শিক্ষিকার কণ্ঠের কঠোরতায় জবা বিস্ময়ে তার মুখপানে চেয়ে থাকে। কেন যেন মনে হয় শিক্ষিকা তার প্রতি বেজায় বিরক্ত। মনে মনে নিজেকে প্রশ্ন করে জবা, কই কালকে তো তার মুখে এমন বিরক্তি আইছিল না, তাইলে আইসকা কেন মনে হইতাছে সে আমার পছন্দ করে না? ভাবনার গভীরে নিমজ্জিত জবাকে হঠাৎ শিক্ষিকার ধমক টেনে আনে বাস্তবতায়। এই তীব্র কটাক্ষের শব্দ জবার হৃদয়ের গভীরে গিয়ে বেঁধে। কেন সবাই তাকে জমিদারের বউ হওয়ার কথা শুনিয়ে অপমান করছে? সে তো কখনো জমিদার গিন্নি হতে চায়নি। তবে কেন এই অবজ্ঞা? নিজেকে সামলে নিয়ে জবা ভাবনার জাল ছিঁড়ে ফেলে। তালিম গ্রহণের জন্য নির্ধারিত স্থানে বসে মনোযোগ স্থাপন করে, যেন তার মনোবাসনা আর কেউ বুঝতে না পারে। জবা শত চেষ্টাতেও তালিমে মনোযোগ স্থাপন করতে পারছে না। শিক্ষিকার প্রতি করা ধমক তার আত্মবিশ্বাসকে প্রতিনিয়ত চূর্ণ বিচ্ছিন্ন করছে। ছোট্ট কোনো ভুলও তাকে কাবু করে দিচ্ছে। এমন মুহূর্তেই দরজার সামনে উপস্থিত হলো সাহেলা বানু। জবার নাজেহাল অবস্থায় শিক্ষিকার সঙ্গে চোখে চোখে ইশারায় নিজের সন্তুষ্টি প্রকাশ করে মনে মনে বলে ওঠেন। কথাগুলো ভেতরে রেখে তিনি সেখান থেকে প্রস্থান করেন। অন্যদিকে শিক্ষিকা যেন শেখানোর থেকে ধমক দেওয়াতেই বেশি মনোযোগী। জবার জন্য সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শিক্ষিকার হাতে থাকা বেত্তার কোমল হাতের তালুতে আঘাত করে বসে। ব্যথার তীব্রতায় জবা কুঁকড়ে ওঠে। ঠিক তখনই চঞ্চল পদচারণায় সেখানে উপস্থিত হয় শাহানুরের। জবাকে এমন অবস্থায় দেখে শাহানুর ক্ষিপ্ত হয়ে দৌড়ে সামনে এসে জবাকে জড়িয়ে ধরে। শিক্ষিকাকে বলে ওঠে, তুমি পচা, তুমি জবাবকে মারছো কেন? শাহানুরের হঠাৎ উপস্থিতি ও এহেন আচরণে শিক্ষিকা থতমত খেয়ে যান। খানিক ধাতস্থ হয়ে কিছু বলতে উদ্যত হওয়ার আগেই শাহানুর তার দিকে তেড়ে যায়। পরিস্থিতি ভয়ানক হতে দেখে জবা তৎক্ষণাৎ শাহানুরকে আটকে শিক্ষিকার উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বলে, ওনারে মাফ কইরা দেন, উনি অবুঝ তাই এমন করছে। কথাগুলো বলেই জবা শাহানুরের দিকে ফিরে অনুনয়ের স্বরে বলে, শাহানুর আপা, আপনি শান্ত হন। গুরুজনের লগে এমন আচরণ করা ঠিক না। তবে জবার কথায় শাহানুরের ক্ষোভ নিবারণ করতে ব্যর্থ হয়। সে মুখ উল্টে বলে ওঠে, ও তোমাকে মারলো কেন? আমি জুনায়েদ ভাইজানকে বলে দেব, তখন ভাইজান ওকে মেরে দিবে। শাহানুরের কথায় শিক্ষিকার মুখ ফ্যাকাশে হয়ে যায়। শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে বুদ্ধি খাটিয়ে রাগান্বিত স্বরে বলে ওঠেন,
আমি এক্ষুনি জমিদার হুজুরকে গিয়ে সব বলে দেব। তোমরা আমার সঙ্গে যা যা করেছ তা সব। এহেন বাক্য বলে শিক্ষিকা ক্রুদ্ধচরণে কক্ষ ত্যাগ করেন। পেছনে রেখে যান দুটি ভয়ানক ভীত চেহারা। শেহনুরের কর্ণে জমিদার শব্দটি প্রতিধ্বনিত হতেই সে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে ঝবা ভয়ে অস্থির হয়ে ওঠে। তার মনে তীব্র শঙ্কা জাগে, যদি শিক্ষিকা জমিদারকে কিছু বলে দেয় তবে কি আবার সেই দিনটির পুনরাবৃত্তি ঘটবে? আবার কি তাকে সেই বেদের আঘাত সহ্য করতে হবে? এই চিন্তায় জবার দেহ শীতল হয়ে আসে, যেন তার রুহ বেরিয়ে আসার উপক্রম। শাহানুর সবার দৃষ্টি এড়িয়ে মহল থেকে নিঃশব্দে বেরিয়ে আসে। তার প্রতিটি পদক্ষেপ ছিল নীরব ও সতর্ক, যেন তার উপস্থিতি কারো নজরে না আসে। পায়ের শব্দকে দমিয়ে সে ধীরে ধীরে মহলের বাইরে বাগানে প্রবেশ করে। সবুজ পাতার স্নিগ্ধ ছায়ায় নীরব প্রকৃতির মাঝে তার পদযাত্রা থেমে যায় সেলিমের সামনে। হঠাৎ অপ্রত্যাশিত ভৌতিক কণ্ঠে ভাউ বলে ওঠে শাহানুর। শব্দটি সেলিমের কানে যেতেই সে চমকে ওঠে। তাড়াতাড়ি পেছন ফিরে তাকাতে তার দৃষ্টি গিয়ে পড়ে সেই হাস্যোজ্জ্বল মুখশ্রীতে, যা তাকে কাল রাতে এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমোতে দেয়নি। শাহনুরের মুখের স্নিগ্ধ হাসি যেন সেলিমের হৃদয়ের গভীরে ঝড় তুলতে থাকে। মুহূর্তে তার স্পন্দন অসামঞ্জস্য হয়ে যায়, বুকের ধুকপুকুনি ক্রমশ জোরালো হতে থাকে। তবে নিজেকে দ্রুত সামলে নিয়ে সেলিম তার দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে শঙ্কিত কণ্ঠে বলে ওঠে, জমিদার কন্যা, আপনি এইখানে এই সময়? কেউ যদি দেখে ফেলায় তাহলে কি হইব? হঠাৎ অপ্রত্যাশিত ভৌতিক কণ্ঠে ভাউ বলে ওঠে শাহানুর। শব্দটি সেলিমের কানে যেতেই সে চমকে ওঠে। সেলিম, তুমি কি আমাকে দেখে খুশি হওনি? সেলিমের কণ্ঠে ভয়ের ছোঁয়া স্পষ্ট। তার প্রশ্ন শুনে শাহানুরের মুখ থেকে হাসি মিলিয়ে যায়, কিন্তু পরক্ষণেই সেই চিরচেনা শিশুসুলভ ভঙ্গিতে সে মিষ্টি সুরে বলে ওঠে। শাহানুরের এহেন সরল প্রশ্নে সেলিমের মুখ মুহূর্তে লাল হয়ে ওঠে। সে মাথা নিচু করে কিছু বলতে চায়, কিন্তু কথাগুলো যেন তার ঠোঁট পর্যন্ত এসে থমকে যায়। তবে তার মনের গভীর থেকে উত্তরটি স্পষ্ট, খুশি হয়। সে যেন আনন্দে আত্মহারা, তবুও জমিদার কন্যার প্রতি তার শ্রদ্ধা আর নিজের সাধারণ অবস্থানের সীমাবদ্ধতা তাকে একটিও বাক্য উচ্চারণ করতে দেয় না। সেলিমের এহেন নীরবতায় শাহানুর তেমন কোনো প্রতিক্রিয়া না করে তার পাশে বসে বলে ওঠে, তুমি কি করছো? শাহানুরের এহেন নৈকট্যে সেলিম নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলে ওঠে, এই আগাছাগুলো তুইলা ফেলাইতেছি যাতে ফুলগুলো ভালোভাবে জন্মাইতে পারে। সেলিমের কথা শাহানুর আদৌ শুনেছে কিনা কে জানে। সে তো ব্যস্ত নিজের শরীরের ঘ্রাণ নিতে। নিজ শরীরের ঘ্রাণ নেওয়া শেষ হলে সে সেলিমের পানে তাকিয়ে বলে ওঠে, তুমি আমার থেকে দূরে গেলে কেন? আমার শরীরে তো কোনো দুর্গন্ধ নেই। তবে শাহানুরের প্রশ্নে সেলিম ভ্যাবাচাকা খেয়ে একবার তাকিয়ে ফের দৃষ্টি নামিয়ে তৎক্ষণাৎ বলে ওঠে, ছোট্ট কুমারী, আপনার শরীরে কোনো গন্ধ নাই। গন্ধ থাকলে তো আমার শরীরে থাকবো, আপনার শরীরে থাকতো না। ফুলের সুবাস আসে। সেলিমের কথা মনোযোগ সহিত শুনে শাহানুর বলে ওঠে, কি ফুলের সুবাস? শাহানুরের প্রশ্নে সেলিম ইতস্তত বোধ করে কিছুক্ষণ নীরব থাকে। তারপর মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, শিউলি ফুলের। এমন কোমল, এমন স্নিগ্ধ, যেটা সারা রাতই ফুটে আর ভোর বাতাসে সুবাস ছড়ায়। শিউলি ফুল? সেটা কেমন? সেলিম কিছুটা বিস্মিত হয়, তবুও কিছু ভেবে শান্ত গলায় জবাব দেয়, শিউলি ফুল জমিদার মহলে নাই, এই ফুল মহলের বাইরে আছে। শাহানুরের কৌতূহল বেড়ে যায়। সে চোখ বড় করে বলে ওঠে, তাহলে আমাদের বাগানে সব ফুল নেই? সেলিম মাথা নিচু করে ধীর স্বরে বলে, না ছোট্ট কুমারী, এই বাগানে সব ফুল নাই। মহলের বাইরেও অনেক ফুল আছে, অনেক সৌন্দর্য আছে মহলের বাইরে। সেলিমের কথা শুনে শাহানুরের মন আনচান করে ওঠে। মহলের বাইরের অজানা জগৎ যেন তাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে। এতদিন ধরে মহলের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা মেয়েটি সেই বাইরের জগতে সৌন্দর্য দেখার জন্য ছটফট করে ওঠে। তার চোখে উচ্ছ্বাস ফুটে ওঠে। সে সেলিমের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলে, সেলিম, আমাকে বাইরে নিয়ে যাবে? আমি শিউলি ফুল দেখতে চাই। সেলিম শাহানুরের অনুরোধ শুনে হতচকিত হয়ে যায়। তার কণ্ঠে আতঙ্ক মিশে যায়। সে ভীতিগ্রস্ত হয়ে বলে ওঠে, ছোট্ট কুমারী, আপনার মহলের বাইরে যাওয়া নিষেধ। আমি কেমনে আপনারে নিয়ে যাবো?
কিন্তু শেহানুর এই বাধা মানতে নারাজ। সে বারবার সেলিমকে অনুরোধ করে যেন তাকে নিয়ে যাওয়া হয়। সেলিম তার এই আবদারে খানিকটা ঘাবড়ে যায়, তবে তাকে শান্ত করতে বলে ওঠে, ঠিক আছে, আমি আপনারে লইয়া যাবো, কিন্তু এখন না। যখন শিউলি ফুল ফুটবো তখন। এখন শিউলি ফুল ফোটার সময় হয় নাই। সেলিমের কথা শুনে শেহানুরের মনে খানিকটা শান্তি আসে। সে শিশুর মতো নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, তবে আমাকে ছুঁয়ে ওয়াদা করো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে। সেলিম কিছুক্ষণ চুপ করে থাকে। শেহানুরের হাতের পানে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, ছোট্ট কুমারী, কোনো পুরুষের উচিত না নারীর হাত ছোঁয়া, কিন্তু আমি আপনারে না ছোঁয়ার ওয়াদা করতেছি। যদি সুযোগ পাই তাহলে আমি আপনারে লইয়া যাবো। সেলিমের কথায় শেহানুরের মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। তার চোখে একরাশ উচ্ছ্বাস খেলা করে। সে নানা ধরনের গল্পে লিপ্ত হয়ে যায়, আর সেলিম মুগ্ধ হয়ে সেই গল্প শোনে। শেহানুরের প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি সেলিমের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। সে নিজের অজান্তেই বর্ষীভূত হতে থাকে শেহানুর নামক মেয়েটির প্রতি। এই অনুভূতি, এই ভালো লাগা, এই মুগ্ধতার শেষ পরিণতি কী হবে? হবে কি ব্রাহ্মণ চাঁদের সন্ধিক্ষণ, নাকি ব্রাহ্মণ নিজে সরে যাবে তার চন্দ্র থেকে? নানা কর্মব্যস্ততায় দিন গড়িয়ে সময় সরে গিয়ে রাতের আধার পৃথিবীকে গাঢ় চাদরে ঢেকে দিয়েছে। জমিদার মহলের আঙিনায় নেমে এসেছে গা ছমছমে এক নীরবতা। দূরে কোথাও ঝিঝি পোকার একঘেয়ে শব্দ, আর বাতাসে দুলতে থাকা প্রদীপের আলো যেন এই নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। আকাশে স্থির হয়ে থাকা থমথমে চাঁদ যেন নীরব দর্শক, মহলের অজানা গল্প আর আলোয় আঁকতে ব্যস্ত। রুকাইয়া নিজের কিছু কাজ সম্পূর্ণ করে ক্লান্ত পায়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মনে ছিল অদ্ভুত এক ভাবনার ছায়া। ঠিক সেই মুহূর্তে অসাবধানতার বশে ধাক্কা লাগে জুনায়েদের সঙ্গে। জুনায়েদের হাত রুকাইয়াকে সামলানোর জন্য বাড়িয়ে উঠলেও রুকাইয়ার নিজেকে আগে সামলে নিয়ে একবারও পেছনে না তাকিয়ে দ্রুত চরণ ফেলে কক্ষের উদ্দেশ্যে, যেন জুনায়েদ থেকে পালানোর পায়তারা তার। কিন্তু ঠিক তখনই জুনায়েদের কণ্ঠ ভেসে এলো, গভীর অথচ বিদ্রুপ মিশ্রিত। বিবাহিত পুরুষকে এখনো এতটা ভালোবাসতে আল্লাহর ভয় করো না? প্রশ্নটি রুকাইয়ার মনে ঝড় তোলে। কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় সে, নেত্রদয় শক্ত করে বন্ধ করে রেখে ধীর বলে ওঠে, করে তো। তার সরল প্রত্যুত্তরে জুনায়েদের কণ্ঠ আরও তীক্ষ্ণ হয়ে সে বলে, পাবে না জেনেও কেন এত ভালোবাসছো তাকে? রুকাইয়া যেন নিজেকে সামলানোর শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়। চোখে মুখে বেদনার ছাপ নিয়ে বলে ওঠে, কি করব, মন যে কোনো নিষেধ মানে না। জুনায়েদ তার কণ্ঠে শাসানো সুর এনে বলে, এটা গুনাহ রোকাইয়া। রুকাইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, তাই তো বেঁচে আছি, না হলে তো কবেই মরে যেতাম। এহেন কথা বলে রুকাইয়া এক মুহূর্ত দেরি না করে দ্রুত পা ফেলে নিজের কক্ষের দিকে চলে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা জুনায়েদ নির্বাক হয়ে রয়। তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নিজের ঠোঁটে ফুটে ওঠে এক করুণ তাচ্ছিল্যের হাসি। নিজের মনকে শান্ত করতে ব্যর্থ হয়ে সে ফিসফিস করে বলে, আমিও তো অনেক চেষ্টা করেছিলাম তুমি নামক নিষ্ঠুর মানবিনী থেকে নিজেকে মুক্ত করতে, কিন্তু দেখো আমি ব্যর্থ। আমি নামক শক্ত পুরুষ যাতে ব্যর্থ, তুমি নামক কোমল হৃদয় হরণী কী করে হবে সফল? কথাগুলো বলেই জুনায়েদ নিজ পদযুগল বাড়ায় বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে জবা নিজের কক্ষে অস্থিরভাবে পায়চারি করছে। ভয় যেন তার রক্ত সঞ্চালন বন্ধ করে দিচ্ছে। তার মন শান্ত হতে চাইছিল না কোনোভাবেই। আজকের দিনটিকে তার দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি কী হতে পারে, এই চিন্তায় মগ্ন সে। তার কল্পনায় একের পর এক ভীতি আর শঙ্কার দৃশ্য ভেসে আসে। ঠিক তখনই তার ভাবনার স্রোত ছিন্ন করে কক্ষের দরজায় শব্দ তুলে প্রবেশ ঘটে তার শক্তপোক্ত স্বামী জমিদার শেহবাজ মির্জার। জবার কর্ণে শব্দ প্রতিফলিত হতেই সে মুহূর্তের জন্য থমকে যায়। ভয় তাকে মূর্তির মতো করে তুলল। ফলস্বরূপ সে কক্ষের এক কোণে স্থির দাঁড়িয়ে পড়ে। শেহবাজ কক্ষের মধ্যে প্রবেশ করে একবার চোখ বুলিয়ে নিল জবার পানে। তার তীক্ষ্ণ দৃষ্টি জবার প্রতিটি ভঙ্গি পরখ করে ধীর সম্মুখে এগিয়ে গিয়ে পালঙ্কে গম্ভীর ভঙ্গিতে বসে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, জবা ফুল, এদিকে আসুন।
শেহবাজের কণ্ঠে ফের আপনি সম্বোধন শুনে জবার শরীরে যেন শীতল স্রোত বয়ে গেল। ভয়ের বশে তার রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলো। মাথার ভেতরে ভাসতে থাকলো একটাই ধারণা, তার স্বামী অর্থাৎ ফুঁসে জমিদার বেজায় চটেছেন। জবা নির্ধর দাঁড়িয়েছিল, কিন্তু তার নীরবতা ভেঙে আবারও শেহবাজের কণ্ঠ গর্জে ওঠে। আপনাকে আমি নিকটে আসতে বলেছি। আর এক মুহূর্ত দেরি না করে জবা কাঁপা কাঁপা চরণে এগিয়ে যায় শেহবাজের নিকট। স্বামীর সম্মুখে গিয়ে মাথা নিচু করে স্থির দাঁড়িয়ে পড়ল জবা। তার হৃস্পন্দন দ্রুত চলছিল, যেন এই মুহূর্তেই কোনো অশুভ কিছু ঘটে যাবে। শেহবাজ কিছুক্ষণ নীরব থেকে জবার দিকে তাকিয়ে রইল, তারপর কঠিন কণ্ঠে বলে ওঠে, আপনার জন্য শিক্ষিকা রাখা হয়েছে কেন জানেন? যেন কেউ আপনার দিকে আঙ্গুল তুলতে না পারে, যেন কেউ বলতে না পারে জমিদার শেহবাজ মির্জার অর্ধাঙ্গিনী হওয়ার যোগ্যতা আপনার নেই। আর আপনি কি করলেন? আপনি আপনার শিক্ষিকার গাত্রে হাত তুললেন। শেহবাজের প্রতিটি শব্দ যেন ধারালো তীরের মতো জবার হৃদয়ে বিঁধতে লাগলো। মুহূর্তেই নিজের ভীতি ভুলে সাহস সঞ্চার করে বলে ওঠে, আমি মারি নাই, উনি মিথ্যা কথা কইছে। শেহবাজ ভ্রুকুটি করে তাকায় জবার পানে, ফের শান্ত কণ্ঠে বলে ওঠে, মানে? জবা কিছু না ভেবে বাড়িয়ে দেয় নিজের হাতখানা। উনি আমারে ব্যাটের আঘাত করছে, দেখেন, বিশ্বাস করেন আমি মারি নাই। আপনি আমারে কোনো শাস্তি দিয়েন না, আমি কাল থেকে সব ঠিকভাবে বুঝতে পড়ুন। মুহূর্তেই শেহবাজের অক্ষিদয় রক্তিম হয়ে ওঠে। দাঁতে দাঁত পিষে জবার কোমল হাতখানা নিজের হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, এত বড় দুঃসাহসিকতা! জমিদারের অর্ধাঙ্গিনীর শরীরে হাত তোলার শাস্তি তাকে পেতেই হবে। শেহবাজের এহেন রুদ্ররূপে জবা হতচকিত হয়ে যায়, মনে মনে বলে ওঠে, আমারে আঘাত করছে দেখা কি উনি রাগ হইছে? জবার ভাবনার ইতি টানিয়ে শেহবাজ বলে ওঠে, আগামীকাল তোমার জন্য নতুন শিক্ষিকা রাখা হবে, তুমি তার থেকেই তালিম গ্রহণ করবে। কথাগুলো বলে শেহবাজ ক্রোধ মাখা চালে কক্ষ থেকে দ্রুত বেরিয়ে যায়। জবা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার স্রোতে বিদ্ধ স্বামীর দিকে। শেহবাজ গম্ভীরভাবে পেছনে এক হাত দিয়ে অন্য হাত ধরে দাঁড়িয়ে আছে মহলের এক প্রান্তে। তখনই ধীর চরণে আগমন ঘটে রুকাইয়ার। রুকাইয়া শেহবাজের পেছনে দাঁড়িয়ে প্রশ্ন করে, বড় ভাইজান আমাকে খবর পাঠিয়েছিলেন। রুকাইয়ার প্রশ্নে শেহবাজ তার পানে ঘুরে তাকিয়ে বলে ওঠে, আমি চাই কাল থেকে তুমি আমার অর্ধাঙ্গিনীর শিক্ষিকা হিসেবে তাকে তালিম গ্রহণ করাও। অর্ধাঙ্গিনী শব্দটি শুনতেই কেমন সূক্ষ্ম ব্যথা অনুভব হলো রুকাইয়ার হৃদয়ের অন্তরালে। নিজেকে সেই ব্যথার অন্তরাল থেকে বের করে বলে ওঠে, আপনার উপর এত ভরসা, যদি ঈর্ষার বশে কিছু করে ফেলি আপনার অর্ধাঙ্গিনীর তখন? রুকাইয়ার প্রশ্নে শেহবাজ ভারী কণ্ঠে বলে ওঠে, যদি তাই হতো তবে তোমার মুখ হতে বড় ভাইজান শব্দটি কখনোই বের হতো না। বলে শেহবাজ প্রস্থান করে সেখান হতে। রুকাইয়া খানিকক্ষণ সেখানটায় দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। রুকাইয়া নিজের কক্ষে ফিরে এসে জানালার পাশে দাঁড়িয়ে পড়ে। চাঁদের ম্লান আলোতে তার ম্লান মুখটিও যেন আরও করুণ হয়ে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে নিজের হৃৎপিণ্ডকে প্রশ্ন করে, মহব্বতে যখন পড়েছিলি তখন যার প্রতি মহব্বত ছিল তার প্রেমে কেন পড়লি না? হায় রে অবুঝ মন, কেন কাঁদছিস তার জন্য যে তোর অবুঝ মন, কেন কাঁদছিস তার জন্য যে তোর কখনোই হবার নয়? কথাগুলো বলে রুকাইয়া এক ধ্যানে জানালা দিয়ে তাকিয়ে রয় অন্ধকারাচ্ছন্ন অম্বরের পানে, যেখানে দেখার কিছু নেই, রয়েছে শুধু বিষাদের ছায়া। তাই এই বিষাদ মাখা মুখশ্রীর পানে চেয়ে মহলের বাহিরে থাকা উঁচু স্থানে দাঁড়িয়ে নিরীক্ষণ করছে জুনায়েদ নামক এক প্রেমিক পুরুষ, যার সম্পূর্ণ দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে রুকাইয়া নামক রমণীটি। বিষাদে মাখা রমণীটির পানে চেয়ে থেকে নিজ বক্ষস্থলে হাত চেপে ব্যথিত স্বরে জুনায়েদ বলে ওঠে, মন তুই বড়ই অবুঝ, কেন বুনছিস তাকে নিয়ে ঘর, যার দৃষ্টিতে এখনো রয়েছে অন্যের প্রতিপ্রেম। সকল ভাবনা থেকে মুক্ত শাহানুর বেঘরে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে সেই কখন। তার মনে না আছে কাউকে হারানোর ভয়, না আছে কাউকে পাবার আকাঙ্ক্ষা। যদি বলা হয় মহলের সবচেয়ে সুখী ব্যক্তিটি কে, তবে নিঃসন্দেহে উত্তর হবে ছোট্ট কুমারী শাহানুর। তার অবুঝতা তাকে দুনিয়ার সকল অনুভূতির কঠিন যাতনা থেকে মুক্ত রেখেছে।
অথচ এই বেখেয়ালি মেয়ের চিন্তায় অনিচ্ছাকৃতভাবে নির্ঘুম রাত্রি যাপন করছে সেলিম নামক এক পুরুষ। নিজের অজান্তেই শাহিনুর হয়ে উঠেছে এমন এক অন্তহীন অনুভূতির উৎস যা সেলিমের হৃদয়ে গভীর আলোড়ন তোলে। অথচ শাহিনুর নিচে তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মহৎ হতে বহু দূরের এক প্রান্তরে অবস্থিত ভাঙা কুটিরের ভেতরে শায়িত রয়েছে সেলিম। মনের অতল গহ্বরে হারিয়ে যাওয়া সেলিমের দৃষ্টি কুটিরে ভাঙা চালার ফাঁকা গলিয়ে অস্পষ্ট অম্বরের দিকে নিবদ্ধ। আজ সেই অন্ধকারাচ্ছন্ন অম্বরও তার নিকট রহস্যময় এক আলোকে সজ্জিত মনে হচ্ছে, কারণ তার মাঝে থাকা চন্দ্রখানায় যে অতি স্পষ্ট এক হাস্যোজ্জ্বল রমণের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সেলিম নিজের অজান্তেই হাত বাড়ায় সেই চন্দ্রখানা ধরতে, কিন্তু হায়, মানুষ হয়ে জন্মে কি সেই চন্দ্র ধরা যায়? সেলিম সম্বিত ফিরে পায়, নিজ হাত গুটিয়ে নিয়ে ভয়ানক এক বেদনায় বলে ওঠে, এমন একখানা চান যারে স্বপ্নে ভাবা যায় কিন্তু ছোঁয়া যায় না। অন্যদিকে নিষ্কক্ষে প্রবেশ করতে শেহবাজের দৃষ্টিতে পরিস্ফুটিত হয় জবার ঘুমন্ত মুখাবয়ব। জবার ছোট্ট দেহটা বিছানার একপাশে গুটিয়ে পড়ে আছে, যেন কোনো পাখি ডানা মেলে ঘুমিয়ে আছে। তার চুলগুলো এলোমেলোভাবে বালিশের উপর ছড়িয়ে রয়েছে। তার মুখে এক শান্ত নির্মল প্রশান্তি। গভীর নিঃশ্বাসের মৃদু শব্দ কক্ষের নীরবতার মধ্যে মিশে গেছে। আলো আধারের মাঝে জবার মুখটিকে দেখে মনে হচ্ছিল যেন কোনো জ্যোৎস্নার রাতের ছবির মতো। এমন দৃশ্য এক অদ্ভুত টান অনুভব করে শেহবাজ। সে নিজেকে কিছুটা স্থির রাখার চেষ্টা করে, কিন্তু তার পা যেন নিজের ইচ্ছেতেই জবার নিকট এগিয়ে যায়। নিকটে গিয়ে শেহবাজ স্থির হয়ে দাঁড়িয়ে চেয়ে রয় জবার ঘুমন্ত মুখাবয়বে। তার হৃৎপিণ্ডটা ভারী হতে থাকে, যার কারণ বোঝা তার পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে। চোখে মুখে কঠোরতা থাকলেও ভেতরে টানাপোড়েন তাকে ক্রমশ দুর্বল করে তুলছে। জবার পবিত্র মুখ, তার সরলতা আর এই অনাবিল ঘুম সব জন্য শেহবাজের রক্তে আগুন জ্বালিয়ে দেয়। সে অনুভব করে এক ধরনের গভীর অধিকারবোধ। ফলশ্রুতিতে হাত বাড়ায় ছুঁয়ে দেখতে এহেন রূপে সজ্জিত রমণীকে। তৎক্ষণাৎ ঘুমে আচ্ছন্ন জবা নড়ে ওঠে। সম্বিত ফিরে পায় শেহবাজ, হাত গুটিয়ে নিচে নিচে বলে ওঠে, তোমায় অর্ধাঙ্গিনী করেছি আমার নির্ঘুম রাত্রির কারণ হওয়ার দরুন। অথচ দেখো, এখন আমার অস্থিরতা ও প্রশান্তির অদ্ভুত এক কারণ হয়ে উঠেছ তুমি। শেহবাজ কিছুক্ষণ থেমে বিছানার একপাশে বসে জবার পানে চেয়ে ফের শুধায়, জবা ফুল, ভয় কি পাও না এহেন রূপে নিজেকে প্রকাশ করতে? জানো কি পুরুষ স্বামী রূপে কতটা ভয়ঙ্কর হতে পারে? নিজেকে ঘুমের ঘোরেও সংযত করো কন্যা। আমি অসংযত হলে সামলানো যে কষ্টসাধ্য হয়ে যাবে তোমার। জবা কি আদৌ শুনল সেই বাণী কে জানে। তবে হঠাৎ ঘুমের ঘোরে কেমন নিজেকে গুটিয়ে নিল মেয়েটি। এই গভীর অন্ধকার রজনীতে 6টি জীবন 6 প্রকার অনুভূতির ভার বহন করে দাঁড়িয়ে রয়েছে 3 পৃথক মেরুতে। প্রথম মেরুতে এক অটল ও কঠোর পুরুষ, যার অন্তর্গত ভালোবাসার প্রকাশ যেন এক অগ্নিশিখা। দ্বিতীয় মেরুতে 2টি ভেঙে পড়া রুহ, যাদের মিলন তৃষ্ণা ছাপিয়ে উঠে ভঙ্গুরতার আরতি। আর তৃতীয় মেরুতে কিছু অব্যক্ত আকাঙ্ক্ষা, অজানা ইচ্ছার নীরব আর্তনাদ। কি হবে তাদের পরিণাম? হবে কি তাদের প্রণয় ফেলার সূচনা, নাকি রয়ে যাবে সব অনুভূতি না বলা কোনো গল্পকথার প্রাচীন কাহিনী রূপে? সকল অনুভূতিকে ছাপিয়ে ধরণী অম্বরকে অন্ধকার মুক্ত করে নতুন রূপে সাজিয়ে আগমন ঘটায় প্রভাত রূপে। গভীর ঘুমে নিমজ্জিত সকল প্রাণীকুল জেগে ওঠে প্রকৃতির আহ্বানে। শুরু হয় নতুন এক দিন ও নতুন এক কাহিনীর। পক্ষীকুলের কিচিরমিচির ধ্বনিতে আড়মোড়া ভেঙে ঘুম থেকে জাগ্রত হয় জবা। নিজ ঘুমের রেশ ফোলা ফোলা মুখে কক্ষ জুড়ে তাকাতেই মধুর এক কণ্ঠ কর্ণগোচর হয় তার। শব্দের অনুসরণ করে সেই দিকটায় তাকাতেই চক্ষুগোচর হয় শেহবাজের শুভ্র পাঞ্জাবি পরে কোরআন তেলাওয়াতের দৃশ্য। খানিক মুহূর্তের জন্য প্রথমবারের ন্যায় ধুকপুক করে ওঠে পঞ্চদশীর বক্ষপিঞ্জর। শ্যামরঙা পুরুষটিকে জান্নাত হতে আগত কোনো নূরের প্রতিমূর্তি বলে মনে হচ্ছে তার। কেমন অস্থিরভাবে কম্পিত হতে থাকে তার ছোট্ট হৃৎপিণ্ডটা। জবা দেখছে, অদ্ভুত নয়নে দেখছে তার স্বামীরূপে সেই কঠোর পুরুষটিকে, যাকে প্রথমবার দেখে জবা আতঙ্কিত হয়ে পালিয়ে গিয়েছে তার হতে দূরে।
কিন্তু আজ সেই কঠোর জমিদারকে অদ্ভুত লাগছে তার নিকট। এই পুরুষটি সেই পুরুষ যার অপরাধীকে শাস্তি দেওয়ার সময় নেত্রে থাকে হিংস্রতা। ইনি কি সত্যি সে? জবা তার নয়ন সরাতে পারছে না শেহবাজের দ্রুতময় মুখ থেকে। যেন সৃষ্টিকর্তার অদৃশ্য কোনো ক্ষমতা তাকে সেই দৃশ্য থেকে বিমুখ হতে দিচ্ছে না। তার নিজের অজান্তেই তার ঠোঁট থেকে বেরিয়ে আসে এক নিঃশব্দ মুগ্ধতার উক্তি, মাশাআল্লাহ। শেহবাজ তেলোয়ার থামিয়ে জবার নিকট এগিয়ে আসে। জবা তখনও তার পানে তাকিয়ে জবাকে এহেন রূপে অদ্ভুতভাবে তাকাতে দেখে শেহবাজ ভ্রুকুটি করে বলে ওঠে, এখন থেকে তোমার তালিমের ভার আমি রুকাইয়াকে দিয়েছি। ঠিকমতো তালিম গ্রহণ করবে, কোনো প্রকার অবহেলা গ্রহণযোগ্য হবে না। মনে রাখবে, প্রতিটি ভুলের জন্য শাস্তি তোমার জন্য বরাদ্দকৃত থাকবে, আর সেটা কার্যকর স্বয়ং আমি করব। এহেন কথায় জবার মুগ্ধ তার ভাবনার ছেদ ঘটে। নিজ অক্ষিদয় নামিয়ে নেয় শেহবাজ হতে। মনে মনে বলে ওঠে, জি, ওই একটা কাজই আপনি ভালো করতে পারেন। হঠাৎ মহলের বাহির হতে ভেসে আসে দাসীদের চিৎকারে বিভৎস শব্দ। জবা আতঙ্কিত হয়ে যায়। শেহবাজ এহেন শব্দে নিজ গম্ভীর অবয়বে প্রস্থান করে মহলের বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। জবা কৌতূহলী হয়ে ছুটে যায় শেহবাজের পিছু। শেহবাজ মহলের সীমানা অতিক্রম করে বাইরে পা রাখতেই তার দৃষ্টি পড়ে পুকুর পাড়ে জড়ো হওয়া একদল মানুষের ওপর। কয়েকজন দাসী ভীত সন্ত্রস্ত চেহারায় দাঁড়িয়ে আছে, তাদের চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। দৃশ্যটি শেহবাজের মনে অস্বাভাবিক কিছু ঘটার আভাস দেয়। সে দ্রুত সেই স্থানে এগিয়ে পদচারণ করে সম্মুখে পৌঁছায়। পুকুরের পানিতে ভাসমান একটি ছিন্ন ভিন্ন নারীর লাশ নজরে আসতেই তার চোয়াল শক্ত হয়ে ওঠে। তার চোখে ক্ষোভের দাহ। ভয়ঙ্করভাবে ছিন্ন ভিন্ন হয়ে থাকা দেহটি পুকুরের নির্মল জলকে রক্তের স্রোতে কলুষিত করেছে ভয়ঙ্করভাবে। সমগ্র পরিবেশে এক অদ্ভুত নীরবতা। তখনই শেহবাজের গম্ভীর বজ্রসম কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে,